কি অপরাধ ছিল এভাবে বিয়ের কথা বলে বলে রীতিমতো ধর্ষণ, রীতিমতো এভাবে টর্চার করে মেরে ফেলাটা কি খুব বেশি জরুরি ছিল ওর? সাদিয়া ইয়াসফিয়া মেকআপ আর্টিস্টের কাজ করতেন। 2024 সালে কাজের সুবাদে নামিম আশরাফ নামে এক ফটোগ্রাফারের সাথে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়, তারপর বাড়ে ঘনিষ্ঠতা। এরপর গত 10 জুন ভিকটিমকে আদাবরের শেখেরটেকে নিজ স্টুডিওতে ফোন করে ডেকে নেয় নামিম। এরপর টানা 4 দিন ভিকটিমকে তার সাথে থাকতে বাধ্য করে। এরপর বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক তৈরি করে। ইয়াসফিয়া বিয়ের জন্য চাপ প্রয়োগ করতেই 14 জুন হত্যা করা হয় তাকে। আপনাদেরকে অবহিত করতেছি যে আমার ছোট বোন ভিকটিম সাদিয়া ইয়াসফা, বয়স 24, মেকআপ আর্টিস্টের কাজ করত এবং 1 নং আসামি নামিম আশরাফ ফটোগ্রাফির কাজ করত। সে সুবাদে তাদের সাথে 2024 সালে একটি শুটিংয়ে সাদিয়া ইয়াসফার সাথে পরিচয় হয় নামিম আশরাফের। একসাথে বিভিন্ন শুটিংয়ের প্রোগ্রামে কাজ করার ফাঁকে বিভিন্ন সময় 1 নং আসামি আমার বোন সাদিয়া ইয়াসফাকে প্রেম নিবেদন করে। এক পর্যায়ে আমার বোন নামিম আশরাফের প্রেমের প্রস্তাবে রাজিও হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নামিম আশরাফ আমার ছোট বোনকে বিয়ে করার কথা বলে ঘুরাতে থাকে দীর্ঘদিন। নামিম আশরাফের বাবা সোহেল এবং মাতা নাজমা বেগম, শাহনাজ বেগম ছিল। বিয়ের বিষয়ে তাদের সাথে যখন আমরা কথা বলতে যাই, এক পর্যায়ে তারা আমাদের সাথে খুব অকথ্য ভাষায় বকাবকি করে এবং আমার বোনের চরিত্র নিয়ে কথা বলে এবং আমার মা নাই, আমরা এতিম মেয়ে, তার একমাত্র ছেলের জন্য কেন নিবে সে? তার একটা ছেলে, সে ভালো কিছু চায় আরো। তো আমি এক পর্যায়ে বললাম যে আন্টি, আমার বোনটাকে আপনার ছেলের জন্য বউ হিসাবে না, মেয়ের জন্য আনেন, কারণ আপনার ছেলের সাথে আমার বোনের সাথে দীর্ঘদিনের খুব ডিপ একটা রিলেশন চলতেছে। তখন উনি আমাকে এই কথা বলার পরেও উনি আমাকে উল্টো বলতেছে, যে মেয়ে বিয়ের আগে আমার ছেলের সাথে এসব নোংরামি করতে পারে, সেই মেয়েকে আমার ঘরের বউ আমি কেন করব? যখন এই কথা বলল, আমার আর কথাই বলার কোনো ভাষাই ছিল না, আমি চুপ হয়ে যাই। চুপ হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে সে তার মতো করে তার বাসায় যেভাবে পারছে আমাকে সেভাবেই কথা বলছে, নানানভাবে কথা বলেছে এবং অকথ্য ভাষায় বকাবকিও করেছে, আমাকে তুই তোকারি বলেছে এবং হুমকি দিয়েছে যে আমার ছেলের সাথে যদি বিয়ে দাও বা দেওয়ার চেষ্টাও করো, এর বিপরীত কিন্তু খুব খারাপ কিছু হবে, ভালো হবে না। গেল এটা। যাওয়ার পরে এই ওরদের বাসা থেকে আমরা চলে আসি গ্যান্ডারিয়া থেকে। নামিম আশরাফ বলে যে ও আত্মহত্যা করছে। তখন আমি ওকে জিজ্ঞেস করি যে আমার বোন এখানে কেন আসলো, কোত্থেকে আসলো? তোর বান্ধবীর বাসায় ছিল। তখন ও বলে যে না, বেশি রাত হয়ে গেছে, সেজন্য আমি ওকে যেতে দেই নাই। তখন আমি বললাম যে ও 10 তারিখে আসছে, ওই দিন হ্যাঁ পুলিশ লাশ নিয়ে যায়, পুলিশের ঝুলন্ত দেখে নাই। হ্যাঁ, ওই খুন করেছে। ও যদি খুন, হ্যাঁ বাপ মা হ্যাঁ ওইখানে আসে, কারণ আমার বাসা হচ্ছে ঢাকা উদ্যানে, আমার বাসা থেকে আসতে লাগে 20 মিনিট, আর ওর বাবা মার বাসা হচ্ছে এইখানে গ্যান্ডারিয়াতে। এখান থেকে যেতে আনুমানিক 1.5 থেকে 2 ঘন্টা লাগে। আমি যাওয়ার আগে ওর বাবা মা কিভাবে এখানে প্রেজেন্ট হয়? আর নামিম আশরাফের কাছে আমাদের ফোন নাম্বার ছিল, ও কেন ওর ফোন থেকে আমাদের ফোন দিল না? ও কেন ওর বান্ধবীর নাম্বার থেকে আমাকে ফোন দেওয়াইলো? ওর কাছেই তো ফোন নাম্বার ছিল। ওর বাবা মা আসার আগে তো আমি ওইখানে থাকার কথা ছিলাম, আমি ওর বোন, আমি কেন ছিলাম না ওইখানে? এই জন্য আমি কোর্টে মামলা করছি, যেহেতু আমি থানায় একটা মামলা হয়েছে 306 দ্বারায়, সেটা অপমৃত্যু মামলা হয়েছে। তখন আমরা সবাই শোকগ্রস্ত ছিলাম এবং সবাই এটা নিতে পারতেছিলাম না, কারণ আমরা এতিম। আমার মা মারা যায় তখন আমার বোনটা 2 বছর 4 মাস বয়স। ও জীবনে কিচ্ছু পায় নাই, ওর বয়স কেবল শুরু, 24 বছর বয়সেও পড়ছে। ও আমার কাছে সন্তান তুল্য ছিল। আমার বোনের কোনো চিহ্ন নাই, না সংসার, না একটা বাচ্চা, না কিছু। এই সমাজে এই কিছু পায় নাই ও। ওর কি অপরাধ ছিল এভাবে বিয়ের কথা বলে বলে রীতিমতো ধর্ষণ, রীতিমতো এভাবে টর্চার করে মেরে ফেলাটা কি খুব বেশি জরুরি ছিল ওর? ওরে কি বাঁচায় রাখা যাইতো না? ওরে ছেড়ে দিত, ওর মতো ওরে বাঁচতে দিত, ওরে মেরে ফেললো কেন? ওর অপরাধ কি? ওকে ওর সাথে প্রেমের প্রস্তাবে রাজি হওয়া, ওর মিথ্যা প্রলোভনে জড়ানো, কন্টিনিউ ওর সাথে ওর মিথ্যা আশ্বাসে ও মায়া জড়ায় গেছে, এটাই কি ওর দোষ ছিল? এই জন্যই ওর মৃত্যু হয়েছে?
তাহলে তো আমার আমার বোন মারা গেছে আজকে, কালকে আর একটা বোন মারা যাবে। পরে সে আত্মহত্যা করেছে বলে জানায় নামিম, কিন্তু পরিবার সেটিকে প্রত্যাখ্যান করে ২৭ জুলাই সোমবার ফটোগ্রাফার নামিম আশরাফ মনিসহ ৩ জনের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করে। প্রেমের সম্পর্ক করে, বিয়ের প্রলোভন দিয়ে তার সাথে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক করে, যখনই বিয়ের চাপ দেয় তখনই বিভিন্ন অজুহাতে তালবাহানা করে, পরবর্তীতে তালবাহানা করে সরে কেটে পড়ার চেষ্টা করে। ভিকটিমের পরিবার এই আসামির সাথে এবং তার পরিবারের সাথে যোগাযোগ করলে তারা বিয়ের আশ্বস্ত করে আবার একটা সম্পর্ক তৈরি করে। পরবর্তীতে গত 10/6/2026 তারিখে পারিবারিকভাবে একটা বিয়ের কথা বলে, কিন্তু এখানে গিয়ে বিয়ের কথা না বলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে একদম আসামি নামিম আফসার শামীম চলে আসার পরে আবার কিছুক্ষণ পরে সন্ধ্যার দিকে ভিকটিমকে ফোন দিয়ে তার অফিসে নিয়ে যায়। আদাবর তার একটা স্টুডিও ছিল, সেই স্টুডিও নিয়ে গিয়ে 4 দিন তাকে আটক করে রেখে এবং ধর্ষণ করে পরবর্তী 14/6/2026 থেকে বিকাল 4টার দিকে এই ভিকটিমের বান্ধবীকে দিয়ে তা পরিবারকে জানায় যে ভিকটিম মারা গেছে। পরবর্তী গিয়ে দেখে যে তাকে লাশ মেঝেতে পড়েছিল। মেঝেতে পড়ে থাকার পরে তার সোহাতাল রিপোর্টে যেটা তৈরি হয়েছে, তার সোহাতাল রিপোর্টে দেখা যাচ্ছে যে তার শরীরে বিভিন্ন বীর্যপাতের আলামত পেয়েছে এবং অমানসিক নির্যাতন করে যে তাকে মারা গেছে তার কিছু ঘটনা ওই সোহাতাল রিপোর্টে পরিষ্কার আছে। এই বর্তিতে একটা অপমৃত্যু হয়েছিল, কিন্তু ভিকটিমের পরিবার যখন জানতে পারলো সোহাতাল রিপোর্টে এই ধরনের ঘটনা ঘটেছে, তখন আমরা আজকে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ এবং হত্যা করার অপরাধে মামলা দায়ের করেছি। সেই মামলাটা আজকে বিজ্ঞ আদালত ডিবি পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছে। এদিকে আসামি নামিম নিজেকে বাঁচাতে ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচারণা চালাচ্ছে বলে দাবি করছেন ভিকটিমের পরিবার। পুলিশের সুরতহাল প্রতিবেদনে ভিকটিমের শরীরে বিভিন্ন স্থানে আঘাত ও স্পামের আলামত পাওয়া গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়।